আপনি কোথায় কাজ করতেন? I did the work at Rajasthan Battalion at Rajasthan. ছিলেন আমি রাজস্থান ব্যাটালিয়ন মেজর ছিলাম। আই ওয়াজ দ্য মেজর অফ দ্য রাজস্থান ব্যাটালিয়ন। আর্মি, সেনাবাহিনী, যে আর্মিতে। আচ্ছা, তো আপনার আপনি যে চাকরি করেছেন, হ্যাঁ, আপনার যে চাকরির শেষে যে আপনার নানান ধরনের কাগজপত্র যেগুলো থাকে, ধরুন সার্ভিস বুক বা এগুলো কোথায় আপনার? সব দেশের বাড়ি। দেশ কোথায় আপনার? আমার বীরভূম হচ্ছে দেশ। বীরভূম। অ্যাকচুয়াল আমাদের দেশ ছিল পাবনা। পাবনা। আপনি ঢুকেছিলেন কোথা থেকে কাজে? আমি কাজে ঢুকেছি ডাইরেক্ট রাজস্থান। হ্যাঁ, আর আমি লাটবাগানেতে ওই এতে ছিলাম না, কী বলে, তখন রাইফেল ট্রেনিং হতো লাটবাগানে, সেখানে আমি ট্রেনিং নিয়েছিলাম। ট্রেনিং করেছিলেন। আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকার সঙ্গে রয়েছি আমি ধৃতরাষ্ট্র। আজকে আপনাদেরকে আমরা আবার তুলে ধরব। আমরা এর আগে ধরেছিলাম, ইতিমধ্যেই সেই খবর কিন্তু ভাইরাল হয়ে গিয়েছে। মানে হাজার হাজার মানুষ, লাখো লাখো মানুষ সেই খবর অবলোকন করছেন এবং ঘটনার আরও বিস্তারিত জানতে চাইছেন। মনে আছে আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং তুলে ধরেছিলেন যে ব্যারাকপুরের রাস্তায় আর্মির একজন প্রাক্তন মেজর বলে দাবি করা, তিনি রাস্তায় হাত চালানো রিকশায় তার একটা পা আর্মিতে চাকরি করাকালীন বিদেশি শক্তির গুলিতে আহত হওয়ার পরে তারপরে তিনি এখন ভিক্ষাবৃত্তি করছেন। এটা আপনাদের দেখিয়েছিল। দেখানোর পরে কিন্তু ব্যাপক তোলপাড় হয়। অনেকেই বলেন যে আর্মিতে চাকরি করলে তিনি কেন পেনশন পান না, কেন তার এই হয়েছে ওই হয়েছে, অনেক প্রশ্ন করেন। আমরা কিন্তু তাকে আবার খুঁজে 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 ব্যারাকপুর প্রশাসনিক ভবনে আমরা পেয়ে গিয়েছিলাম এবং সেখানে কিন্তু তাকে আমরা প্রশ্ন করেছিলাম যে আর্মিতে তো পেনশন পান যারা আর্মির চাকরি করেন। তাতে উনি যা উত্তর দেন যে ৬২ সালে চায়না ভারত যুদ্ধে তিনি অংশগ্রহণ করার পরে তার পায়ে গুলি লাগার পরে তিনি অনেকটা পক্ষাঘাতগ্রস্ত বা পঙ্গু টাইপের হয়ে যান। সেই জন্য সেই সময় তাকে ৪০ লক্ষ টাকা দিয়ে অবসর নিতে বাধ্য করা হয়েছিল। কিন্তু ওনার যা দাবি যে আর্মির থেকে ৬৬ সালে এই পেনশন প্রকল্পটা চালু হয়, যে যারা আর্মিতে চাকরি করবে তাদের ৬৬ সালের থেকে ঠিক হয় যে তাদেরকে পেনশন দেওয়া হবে। আমরা সবটাই জিজ্ঞাসা করেছি, কোথায় থাকেন, কোথায় তার আর্মির কাগজপত্র, তিনি কেন এখন ভিক্ষা করেন, তার কাছে যে ৪০ লক্ষ টাকা ছিল সেই টাকাটাই বা কোথায় গেল। এই সমস্ত প্রশ্ন মানুষের যা যা আমাদের কমেন্ট করেছিলেন আমরা কিন্তু তার সামনে করেছিলাম। তিনি কি বলছেন, কারণ তার যখন এটা দাবি, তিনি বলছেন যে কোথাকার আর্মির মেজর তাকে সহযোগিতা করেছেন, কোথায় তার কাগজপত্র আছে, সব কিন্তু আমাদের কাছে একদম অকপটে স্বীকারোক্তি দিয়েছেন। আমরা সেটা তুলে ধরছি আপনাদের সামনে। আগে তার সেই যে জবানবন্দি সেটা আপনারা শুনে নিন, তারপর আমরা আমাদের অনুসন্ধানের দিকটা আপনাদের বলছি। আপনি কোথায় কাজ করতেন? I did the work at Rajasthan Battalion at Rajasthan. আচ্ছা, কত সালে আপনি চাকরিতে ঢুকেছিলেন? অত এখন মনে করতে পারবো না, আমার চোখের পর ব্রেনের সব। কত সালে অবসর নিয়েছেন? আমি ৬২তে গুলি খেয়ে আমি অবসর নিই। কোথায় গুলি? এই যে এই পায়ে লেগেছিল, পায়ে। এই পায়ে লেগেছিল। আচ্ছা আচ্ছা। আচ্ছা, বলছি যে আপনি কত সালে অবসর নিয়েছিলেন সেটা মনে আছে? ৬২ সালে। হ্যাঁ। তা আপনি পেনশন পান না? না, কেন? ৬৬ থেকে পেনশন, তা ৬২তে পেনশনটা দেবে কি করে? ৬৬ সাল থেকে পেনশন। পেনশন চালু হয়েছে। হ্যাঁ। আপনি কোন বিভাগে ছিলেন? আমি রাজস্থান ব্যাটালিয়ন মেজর ছিলাম। আই ওয়াজ দ্য মেজর অফ দ্য রাজস্থান ব্যাটালিয়ন। আর্মি, সেনাবাহিনী, যে আর্মিতে। আচ্ছা, তো আপনার আপনি যে চাকরি করেছেন, হ্যাঁ, আপনার যে চাকরির শেষে যে আপনার নানান ধরনের কাগজপত্র যেগুলো থাকে, ধরুন সার্ভিস বুক বা এগুলো কোথায় আপনার? সব দেশের বাড়ি। দেশ কোথায় আপনার? আমার বীরভূম হচ্ছে দেশ। বীরভূম। অ্যাকচুয়াল আমাদের দেশ ছিল পাবনা। পাবনা। আপনি ঢুকেছিলেন কোথা থেকে কাজে? আমি কাজে ঢুকেছি ডাইরেক্ট রাজস্থান। হ্যাঁ, আর আমি লাটবাগানেতে
ওই এতে ছিলাম না, ওই কী বলে তখন রাইফেল ট্রেনিং হতো লাট বাগানে, সেখানে আমি ট্রেনিং নিয়েছিলাম। ট্রেনিং করেছিলেন? ট্রেনিং নেওয়া ছিল। এইখানে যে অ্যাড্রেসে সেই আপনি টাকাটা- ঢুকেছিলেন হুম। ওই অ্যাড্রেসটা কি ছিল যখন কি আপনি প্রথমকালীন? চাকরিতে যে ঢুকেছিলেন হ্যাঁ। দেশের কেনিসান বাবুস কোয়ার্টার, পিকে দাস রোড, পোস্ট টিটাগড়, ডিস্ট্রিক্ট 24। ওটা না, আপনার বিভাগের নামটা কি ছিল? কি বিভাগ? সেনাবাহিনীতে যেখানে আপনি চাকরি করতেন, রাজস্থান ব্যাটালিয়ন। রাজস্থান ব্যাটালিয়ন। আচ্ছা, বলছি যে আপনি চাকরি পেনশন পাননি, কারণটা কি বললেন? পেনশন ছিল না তখন। তখন 66 থেকে- 62 সালে? হ্যাঁ 66 থেকে কিন্তু পেনশন। 62 যুদ্ধ আপনি করেছেন তো বলছেন? হ্যাঁ যুদ্ধ করেছিলেন? হ্যাঁ আচ্ছা, অনেক লোক জানতে চাইছে আমাদের কাছে হ্যাঁ। যে আপনার পেনশন আছে কিনা। না, পেনশন নেই। কেন নেই? বা আরে কি বলবো আপনাকে, 62তে তো রিটায়ার হয়ে গেছে। 66 থেকে পেনশন। আচ্ছা, এককালীন 40 লাখ দিয়েছে ইন্ডিয়া গভর্নমেন্ট আমাকে। সেই টাকাটা কোথায়? আমার রিলেটিভরা মেরে দিয়েছে। আমার বউ মারা যেত, আমার ব্রেন খারাপ হয়ে গেছিল। আচ্ছা, আর তখন ওই ডাক্তার আশিস বোসকে দেখাতাম, ওই ওষুধ খেয়ে আমার জিবিয়ে থাকতে হতো। এমন ঘুমের ওষুধের মতো ওষুধ দিত, 4টে করে রোজ সকাল থেকে খাওয়া। তা আপনি যে অবসর নেওয়ার পরে যে এই টাকাটা পেলেন, আপনার সেই টাকাটা কারা কেড়ে নিল? আমার আত্মীয়রা মেরেছে। আমার বউ মারা যাবার পর আমার ব্রেন খারাপ হয়ে গেছে। আমার বউ ন্যাশনাল প্লেয়ার ছিল জুডোর, শ্যামলী মণ্ডল। ব্যাংকের কোনো অ্যাকাউন্ট ছিল না? আমার অ্যাকাউন্ট থাকলেও আমি আমার নিজের কাছে রেখেছিলাম। আমার এখন সব গেছে, আর আমি কোনো কিছু চিন্তা করি না, আর কোনো কিছু চিন্তা করি না। রাতে কোথায় থাকেন? কোনো ঠিক নেই, গাড়িতে বসেও এভাবে ঘুমিয়ে থাকি। কেউ মশা মারা ধূপ কিনে দেয় জ্বালিয়ে। আচ্ছা, অনেক লোকই মানে বলছে যে একজন দেশের সেনাবাহিনী তার এইভাবে চলছে, এইভাবে ভিক্ষাবৃত্তি করে। এর নাম হচ্ছে ইন্ডিয়া, আগেই বলে দিলাম, এর নাম হচ্ছে ইন্ডিয়া। যারা দেশের জন্য করেছে তাদের আজকে বদনাম, কোনো সুনাম নেই। আমি আপনার নিজেও জানি। ছেলে মেয়ে কটা? আমার ছেলে একটা, হুম। মেয়ে 9টা। মেয়ে 9টা? হ্যাঁ, তারা কোথায়? তারা সব অ্যাডভোকেট এবং তাদের হাজব্যান্ডরা সব পুলিশ অফিসার। তাদের কাছেও আমি যাই না। অ্যাডভোকেট কোথাকার কোর্টে? এই কোর্টেও ছিল, নাম কি বলে, হাইকোর্ট? তারপরে হাইকোর্টেও আছে। দেবাশিস গুপ্ত ফুপ্ত সব তো চেনো তো ওনার নাম। দেবাশিস গুপ্ত কি হয় তোমার? কি দরকার বলে ওরা আবার আমাকে ঠুকবে। দেবাশিস গুপ্ত আমার জামাই। জামাই? জাস্টিস? জাস্টিস নয়, লয়ার, অ্যাডভোকেট। ওইসব নিয়ে আর বাবা বলি না, আমার ওদের সংসারে অশান্তি বেঁধে যাবে, এইসব নিয়ে আমার দরকার নেই। না, প্রথম খবর করার পরে অনেক মানুষ আমাদেরকে আমি এখন এই চোখে দেখতে পাই না। জিজ্ঞেস করছে কি বলছে কি শোনো? কিছু আপনি প্রুফ দিন, আপনাকে হেল্প করবে। আর হেল্প আমার দরকার নেই। আমি এখন নিজেই আনহেল্প হয়ে গেছি। আমি নিজেই এখন আনহেল্প হয়ে গেছি। আমি এখন শুধু চাই না, একটা আর্মি জওয়ান যেইভাবে ভিক্ষা করছে, তাহলে আমাদের দেশের জন্য যে এটা লজ্জা। সে তো আমার দেশের যারা বড় বড় তাদের আজকে বদনাম কেন কি হচ্ছে। আর্মি জওয়ান আছে দেশের, হেল্প করেছিল তার নাম কি? তখন ছিল থাপা ব্রিগেডিয়ার, ব্রিগেডিয়ার? 67-68-তে। ব্রিগেডিয়ার থাপা। হ্যাঁ, অনেক হেল্প করেছিল কি করেছেন উনি? আমার জন্য। দৌড়ি সবই করেছে। তা আমাকে তো ইন্ডিয়া গভর্নমেন্ট টাকা দেয়নি, তারা আমাকে 40 লাখ টাকা দিয়েছে। পেনশন ছিল না বলে না, তখন পাননি? পেনশন ছিল না। তা আর্মি বোর্ড যেখানে আছে উত্তর 24 পরগনা জেলায়, সেই সব জায়গায় যোগাযোগ করেছেন? অনেক জায়গায় যোগাযোগ করা হয়েছিল, আর আমি এখন ওগুলো নিয়ে চলি না। কারণ আমার একটু হলেই আমার মাথা মনে হয় রক্ত উঠে গেল মাথায়, এই স্ট্রোকের পর থেকে। তাহলে সকালবেলা দুপুরের দিকে আপনি এখানেই ভিক্ষা করেন? আমি কোনো সময় এখানেই থাকি। আমার পোস্ট মাও তো অফিসে? আমার মাও তো এই কোর্টেরই উকিল ছিল, চন্দ্রা মুখার্জি। আমাদের আত্মীয় হচ্ছে গৌরকুণ্ডু তো আমার জ্যাঠামশাই হতো। বাড়ি ইউনিয়নের সেক্রেটারি ছিল। ওরে বাপরে, কারেন্টের মতো মারে। বাড়ি ইউনিয়নের সেক্রেটারি ছিল। আমি এইভাবে আর কোনো কাউকে করতে চাই না। যা হয়ে গেছে হয়ে গেছে, যা না হয়ে গেছে না হয়ে গেছে। ভারতের জন্য যারা লড়েছে তাদের বদনামি হয়েছে সবাই, স্বামী বিবেকানন্দ থেকে নিয়ে আর কাজী নজরুল ইসলাম অব্দি যত আছে সবাই। মিলিটারি মানে যে এখানে যে ওয়েলফেয়ার বোর্ড আছে, সেই ওয়েলফেয়ার বোর্ডে কি গেছিলেন কখন? হ্যাঁ, আমার সব জায়গায় যাওয়া হয়েছে, আর কোনো জায়গায় যাবো না এখন। আর ওরা কি সাহায্য করেনি?
তো বললাম ব্রিগেডিয়ার থাপা অনেক সাহায্য করেছে। এখন আর কেউ করেন না। আমি এখন যাই দাদা, কারোর কাছে যাই না। আমি এখন কারোর কাছে যাই না, তার কারণ হচ্ছে আমি চাই এখন মরলে বা আমার আর কিচ্ছু দরকার নেই। আমাকে পাবলিক খাবার দেয়, হ্যাঁ আমার কষ্ট হয় একটাই, টাকা পয়সা না পাইলে একটু মন না, মিথ্যে কথা বলবো না, এটা দিয়ে কষ্ট। আগে খেতাম ভাবনা চলুন, আর এখন খাই ঈদে বিড়ি। তবু আমি আমার ইন্ডিয়াকে আমি যত শ্রদ্ধা ভক্তি করি, আমি বলি ইন্ডিয়া ইজ দ্য গ্রেট গ্রেট গ্রেট। কি আপনারা দেখলেন তো? আপনাদের যা প্রশ্ন ছিল সেই প্রশ্নের উত্তর নিরসন করতে পেরেছে এই যে প্রাক্তন আর্মির মেজর বলে পরিচয় দেওয়া অঙ্কন মুখার্জি। তিনি কিন্তু কোথায় থাকেন এখন, আমরা কিন্তু সব জায়গাটায় তাকে খুঁজে, তারপর ব্যারাকপুর আমাদের এসডিও অফিসে তাকে আমরা দেখেছিলাম যে তিনি সেই ওই হাত চালানো মানে যে রিক্সা থাকে প্রতিবন্ধীদের, সেই রিক্সা নিয়ে কিন্তু মানুষের কাছে ভিক্ষা করছিলেন। এরপর তিনি যখন এটা দাবি করছে, এটা তদন্ত করতে পারে পুলিশ, তদন্ত করতে পারে আর্মিতে, কেন আর্মির প্রচুর লোক এই খবর দেখেছেন। ঠিক আছে, আমরা দেখুন মানবিকতার খাতিরে একটা 86-87 বছরের বয়স্ক মানুষ রাস্তায় ভিক্ষে করছেন একটা প্রতিবন্ধীদের রিক্সা নিয়ে, যেটা আমাদের বিবেককে খুব আঘাত করেছিল। সেই আঘাতের জন্যই আমরা তদন্ত চালিয়েছিলাম। তদন্ত চালিয়ে তার যা বক্তব্য সেটাই আপনাদের সামনে আমরা তুলে ধরেছি। এবার কেউ যদি মনে করেন যে উনি সঠিক বলেননি বা উনি সঠিক বলছেন না, তাহলে নিশ্চয়ই সে যেখানে এটা জানালে তদন্ত হবে ওনার কাছ থেকে, সে তদন্ত করার জন্য যারা আমাদের খবর দেখেন তারা উদ্যোগ নিতে পারেন। আমরা তাদের পাশে রয়েছি, কারণ আমরা তো আপনারা জানেন আগাগোড়াই মানুষের পাশে রয়েছি। আজ এ পর্যন্ত যদি আপনাদের আরও কিছু জানতে হয় যে বীরভূমে এই মেজরের কোথায় বাড়ি ছিল, কী ছিল, সেইগুলোতেও আমাদের প্রতিবেদক ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং সেখানে যাবে, খুঁজে বার করবে তার আসল বাড়ি এবং তিনি মেজর হিসাবে আর্মিতে কবে কোথায় কখন ছিলেন, কি কাগজপত্র আছে, সেটার জন্য কিন্তু আমাদের বীরভূম যেতে হবে। এবং এই পর্বের খবরটা আপনারা দেখুন, পরের কোনো একটা পর্বে আমরা তুলে ধরব তার আরও ইতিবৃত্ত।